আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো ভাই বোন। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে পরীক্ষা দিবা, তোমাদের জন্য একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল পরীক্ষার মতো করে একটা ইংলিশ টেস্ট নিব আজকে ইনশাআল্লাহ। ফলে তুমি প্রত্যেকটা প্রশ্ন নিয়ে একটু চিন্তা করবা। আমি এমসিকিউতে 15টা প্রশ্ন থাকে, তো ওই 15টা প্রশ্ন সাজিয়েছি, যেখানে গ্রামার, ভোকাবুলারি এবং টেক্সট বুকের মিশ্রণ থাকবে। আমি ভালো সময় কাটিয়েছি। প্রশ্ন কারো কাছে একটু কঠিন মনে হতে পারে, বাট লিটারেলি এই প্রশ্নে তুমি যদি ভালো করো ভাইয়া, মূল পরীক্ষা অবশ্যই এর চেয়ে বেশি ভালো করবা। আমি সহজ, কঠিন, মাঝারি টাইপের কোশ্চেনের মিশ্রণ রাখার চেষ্টা করেছি। চলো ভাইয়ারা শুরু করি। প্রথম যে প্রশ্নটা, সিনোনিম অফ রিপাগনেন্ট। এই রিপাগনেন্ট শব্দটার সিনোনিম কোনটা? অ্যাবরেন্ট, গুড, ফ্রেন্ডলি, নাইস। চিন্তা করো। খুব বেশি সময় আমি দিব না, তুমি লাগলে হাইস্ট 30 সেকেন্ড একটা সময়ের জন্য পজ করবা। আমি উত্তর দেখিয়ে চলে যাই সামনে, সময় যেন বেশি না লাগে। উত্তর হবে ভাইয়া, উত্তর হবে আমাদের কি? অ্যাবরেন্ট। দেখো, রিপাগনেন্ট মানে হলো অপছন্দনীয়, কোনো কিছুর প্রতি আমার ডিস্ট্রাস্ট আছে, মানে ডিসলাইক আছে, ভাল লাগে না। অ্যাবরেন্ট মানেও কিন্তু ঘৃণিত। তার মানে রিপাগনেন্ট শব্দটাও নেগেটিভ টোন দেয় এবং অ্যাবরেন্ট শব্দটাও নেগেটিভ টোন দেয়। অন্যদিকে বাকি সবগুলো ওয়ার্ডে কিন্তু পজিটিভ টোন দেয়। ফ্রেন্ডলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ নিশ্চয়ই জানো, এটা একটা অ্যাডজেক্টিভ। ভাইয়া আরো একটু ইনফরমেশন লিখে রেখেছি, দেখো। এই রিপাগনেন্ট শব্দটার একবারে অর্থ লিখেছি ক্যামব্রিজ ডিকশনারি থেকে। কজিং আ ফিলিং অর স্ট্রং ডিসলাইক অর ডিসগাস্ট, মানে খারাপ জিনিস, বুঝতে পারছো, পছন্দ হয় না। একটা সেন্টেন্স লিখেছি, দ্য ট্রেড ইন ওয়াইল্ড এনিমালস ওয়াজ রিপাগনেন্ট টু মোস্ট পিপল, মানে এই ব্যবসাটা অধিকাংশ মানুষের কাছেই ঘৃণিত, অপছন্দনীয়। ফলে রিপাগনেন্ট শব্দটা কি ভাইয়া? একটা অ্যাডজেক্টিভ, বুঝতে পারছো। এটা সিনোনিম আকারে আমরা পেয়েছি অ্যাবরেন্ট, এটাও অ্যাডজেক্টিভ, এটা স্পেলিং আকারে কাজে দিতে পারে। ABHO RRENT, অ্যাবরেন্ট। ওকে, প্রত্যাশা করি হয়ে গেছে অনেকেরই। দেন নেক্সট কোশ্চেনে আসো। দ্য ওয়ার্ড পাস অ্যাওয়ে মিন্স। আমরা আস্তে আস্তে ডিফিকাল্ট মোডে যাব। পাস অ্যাওয়ে শব্দটার অর্থ কি, এক্সপ্রেশনের অর্থ কি, সবাই নিশ্চয় পারা উচিত ভাইয়া। এটাকে আমরা ইউফেমিজম বলি। কঠিন কথার পরিবর্তে সহজ ভাষায় কথা বলাটাকে আমরা ইউফেমিজম বলি। পাস অ্যাওয়ে মানে হলো ইয়াস, ডাই। পাস অ্যাওয়ে মানে কি? ডাই, মৃত্যুবরণ করা। পাস অ্যাওয়ে, ডাই। ইডিয়মস আকারে তোমরা এটা পড়ে থাকো। নেক্সট, এবার একটু কঠিন মুডের মনে হতে পারে, বাট লিটারেলি যারা পড়াশোনা করো বুঝে বুঝে, তারা এর উত্তর সহজেই পারবা। চিন্তা করো, হাইস্ট 30 সেকেন্ড ভাইয়া। The dash student was praised for demonstrating exceptional dash in the challenging course. দুটা ব্লাঙ্ক আছে। দুটা ব্লাঙ্ক মানে প্রশ্ন কঠিন না, মাঝে মাঝে দুটা ব্লাঙ্ক মানে প্রশ্নটা সহজ হওয়ার খুব ইঙ্গিত দেয় তোমাকে। ফলে হতাশ হয়ে সমাধান করার চিন্তা বাদ দিও না। উত্তর হবে ইয়েস, উত্তর হবে ভাইয়া এ নাম্বার। কেন? আসো কেন, বাক্যটা বুঝো। বাক্য বলছে ড্যাশ স্টুডেন্ট ওয়াজ প্রেইজড, তার মানে কেমন স্টুডেন্ট প্রেইজড হয় ভাইয়া? খারাপ স্টুডেন্ট প্রেইজড হয়? শেষ, তার মানে একটা পজিটিভ টোন থাকবে প্রথম ব্লাঙ্কে। ফর ডেমনস্ট্রেটিং, দেখানোর জন্য, এক্সেপশনাল কিছু একটা, তার মানে अगेन পজিটিভ টোনে দিবে। ইন দ্য চ্যালেঞ্জিং কোর্স, মানে চ্যালেঞ্জিং কোর্সে এক্সেপশনাল কিছু করার জন্যই তো তারে প্রেইজ করা হয়েছে। স্টুডেন্টটা কেমন? নিশ্চয়ই ভালো স্টুডেন্ট। এখানেও নিশ্চয়ই সে ভালো কিছুই করেছে, যেহেতু প্রেইজ করা হয়েছে। তাহলে তুমি উত্তর নিশ্চয়ই নাম্বার নিতে হবে। দ্য ডিলিজেন্ট, মানে আমরা ডিলিজেন্ট বলতে কি বুঝাই? ভালো স্টুডেন্ট, পরিশ্রমী স্টুডেন্ট, অধ্যবসায়ী স্টুডেন্ট, পাংচুয়াল স্টুডেন্ট। তাহলে দ্য ডিলিজেন্ট স্টুডেন্ট ওয়াজ প্রেইজড, ডিলিজেন্ট স্টুডেন্টকে প্রেইজ করা হয়েছিল ফর ডেমনস্ট্রেটিং এক্সেপশনাল ডিলিজেন্স। দেখো, এখানে একটা অ্যাডজেক্টিভ, এখানে একটা নাউন। এখানে স্টুডেন্ট শব্দের নাউন, তার মডিফাই করার জন্য অ্যাডজেক্টিভ প্রয়োজন। এখানে এক্সেপশনাল শব্দের একটা অ্যাডজেক্টিভ, এখানে একটা নাউন প্রয়োজন। দেখো, গ্রামারের কাজ আছে ঠিকই, কিন্তু গ্রামারের পাশাপাশি ভোকাবুলারি বেসড কোশ্চেন টাইপ। ইভেন শুধু ভোকাবুলারি মুখস্থ পারলেও হবে না, বাক্যের পুরো অর্থ বুঝে আনসারটা করতে হয়। এখন অন্য কোনটা দিলে কেমন হয়? দ্য লেজি স্টুডেন্ট ওয়াজ প্রেইজড। কি রে ভাই, মানে অলস স্টুডেন্টকে কি কেউ প্রেইজ করে? ফর ডেমনস্ট্রেটিং এক্সেপশনাল লেজিনেস। হাই হাই ভাই, কেউ যদি অলস হয়, অলসরে কেউ দাম দেয় না। যিনি অলস সে নিজেও একটা সময় ধিক্কার জানায়। ফলে কোনোটা মিলে না ভাইয়া। উত্তর হচ্ছে দ্য ডিলিজেন্ট স্টুডেন্ট ওয়াজ প্রেইজড ফর ডেমনস্ট্রেটিং এক্সেপশনাল ডিলিজেন্স ইন দ্য চ্যালেঞ্জিং কোর্স। নেক্সট, 4 30 সেকেন্ডের বেশি চিন্তা করো না ভাইয়া। তুমি প্রস্তুতি নাও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার জন্য। মাঠে গিয়ে যদি একটু দুর্বল প্রতিপক্ষ পাওয়া, অসুবিধা নাই। আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট ইউজ অফ রিলেটিভ প্রোনাউন।
কোন বাক্যে রিলেটিভ প্রোনাউনের ঠিকঠাক ব্যবহার আছে? এটা খুব সহজ তোমাদের জন্য, অবশ্যই পারা উচিত। বাক্য কি লাগছে? দা পারসন ড্যাশ আই মেট ইয়েস্টারডে ইজ মাই কাজিন। যে ব্যক্তির সাথে আমি গতকাল দেখা করেছিলাম তিনি আমার কাজিন। ইয়াস, উত্তর নিশ্চয়ই তোমরা ঠিক ধরেছ। উত্তর অবশ্যই বি নাম্বার, এ নাম্বার ছাড়া কিছু হতে পারে না। দেখো আমরা জানি ব্যক্তির পরিবর্তে ভাইয়া পার্সনের পরিবর্তে আমরা কি লিখি? পার্সনের পরিবর্তে আমরা রিলেটিভ প্রোনাউন হু লিখি অথবা হুম লিখি। হুজ শব্দটা একটা পসেসিভ, তারপর একটা নাউন থাকতে হয়। ব্যক্তি ছাড়া, ব্যক্তির নাম ছাড়া একটা নাউন থাকতে হয়। এখন আমরা এখানে উইচ লিখতে পারি না, ফলে ডি নাম্বার তোমরা নিশ্চয় বাদ দিয়েছো। উত্তর সি চিন্তা করতে পেরেছ, এ নাম্বার চিন্তা করতে পেরেছ, বি নাম্বার চিন্তা করতে পারো নাই, কারণ হুজ একটা পসেসিভ, তারপর নিশ্চয় একটা নাউন থাকতে হয় ডিরেক্টলি। হুজ পেন, হুজ পেন, হুজ কার, মানে হুজ শব্দের পর একটা নাউন থাকবে, এটা পসেসিভ যেহেতু, তাহলে উত্তর রইল এ আর সি। এখন হু আর হোমের ব্যবহারটা তোমরা নিশ্চয়ই পারো, আমি ছোট্ট করে বলে দেই। আমরা যদি বুঝি আমাদের ব্লাঙ্কে হু বসবে বা হুম বসবে, এখন কোনটা বসবে কনফার্ম না আমি, তখন আমি বাক্যে ভার্ব খুঁজবো। মিট একটা ভার্ব, ইজ একটা ভার্ব। এখানেও সেম, মিট একটা ভার্ব, মিট তো না, মেট একটা ভার্ব, ইজ একটা ভার্ব, দুটা করে ফাইনাইট ভার্ব পাচ্ছি। এখন যদি দুটা ফাইনাইট ভার্বের জন্য দুটা সাবজেক্ট বাক্যে থাকে তবে আমরা হুম লিখবো। দেখো এই মিট ভার্বের সাবজেক্ট কে ভাইয়া আই, ইজ ভার্বের সাবজেক্ট কে দা পারসন, তার মানে দা পারসনের ভার্ব হলো ইজ এবং আই সাবজেক্টের ভার্ব হলো মিট, তার মানে দুই ভার্বে দুই সাবজেক্ট আছে, ফলে আমরা হুম লিখবো। ভার্ব যে কয়টা, সাবজেক্ট যদি ওই কয়টাই হয় তুমি হুম লিখবা। অন্যদিকে ভার্ব যে কয়টা, সাবজেক্ট যদি একটা কম হয় তখন হু লিখবা। দেখো এখানে কি মিট ভার্বের সাবজেক্ট কিন্তু আই আছে, ইজ ভার্বের সাবজেক্ট কিন্তু দা পারসন আছে, ফলে এখানে হু হতে পারে না। আশা করি কথাটা ক্লিয়ার। ফলে উত্তর হচ্ছে নিশ্চয়ই এ, দা পারসন হুম আই মেট ইয়েস্টারডে ইজ মাই কাজিন। যে ব্যক্তির সাথে আমি গতকাল দেখা করেছিলাম তিনি আমার কাজিন। বাক্যটা একটা কমপ্লেক্স মুডের বাক্য, তোমরা বুঝতে পারছো। দেন 5, উইচ ইজ কারেক্ট, কোন বাক্যটা কারেক্ট চিন্তা করো। 30 সেকেন্ডের বেশি সময় নিও না ভাইয়া। আসো, উত্তর হবে এই কোশ্চেনটা ভাইয়া ডিরেক্ট টেক্সট বুক থেকে, তোমাদের টেক্সট বুকের একটা কবিতার একটা লাইন থেকে নিয়েছি। এটা হলো তোমরা তোমাদের টেক্সট বইয়ের একটা পৃষ্ঠা অনেকগুলো কবিতা আছে ছোট ছোট করে, ওখানে দেখবে একটা কবিতা আছে সুন্দর করে মাই হার্ট লিপস আপ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা, তিনি একজন ব্রিটিশ কবি। হ্যাঁ, তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এর লেখা মাই হার্ট লিপস আপ কবিতার একটি বিখ্যাত উক্তি হলো এই সেন্টেন্সটা, দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান। এখানে কোনো বুঝাবুঝির কারণ নাই, গ্রামাটিক্যাল ইস্যু নাই, ফলে কবিতাগুলোর লাইনগুলো রিডিং পড়া যেন থাকে। প্রত্যেকটা কবিতার যেন রিডিং পড়া থাকে তোমার, যেন একটা লাইন দিলে বুঝো তুমি কমপক্ষে এই লাইনটা কোন কবিতা থেকে আসছে, যেটা তোমাকে রিটেনও হেল্প করবে। নেক্সট, which of the following statements is not correct about bullying? bullying এর ব্যাপারে কোন স্টেটমেন্টটা কারেক্ট না? টেক্সট বুকের কোশ্চেন, টেক্সট বুক টাইপ কোশ্চেন। বুলিং দিয়ে আমাদের জিএসটি ভর্তি পরীক্ষার প্রশ্ন এসেছিল। বুলিং দিয়ে দেখবে একটা গ্রাফের মতো আছে, কোন কোন কাজগুলো বুলিং, কোন টাইপের বুলিং। এখানে নিজের কমন সেন্স খাটানোর চেয়েও টেক্সট বুকটা যদি পড়া থাকে উত্তর সহজেই পেরে যাবা, কমন সেন্সও খাটাতে পারো। উত্তর হবে ভাই এখানে ক্রিয়েটিং ফেক প্রোফাইল। এটা বুলিং এর আন্ডারে না, আমাদের টেক্সট বুকের কনটেক্সটে। তাহলে বলছে উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট অ্যাবাউট বুলিং, কোনটা বুলিং না আসলে টেক্সট বুকের কনটেক্সটে চিন্তা করতে হবে। টিজিংটা বুলিং অবশ্যই, মেকিং ফেস জেস্চার এটাও বুলিং, ফাইট উইথ পিয়ার্স এটাও কিন্তু বুলিং, আমাদের টেক্সট বুকে আছে। ক্রিয়েটিং ফেক প্রোফাইলস এই জিনিসটা বুলিং এর আন্ডারে না। নেক্সট, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ট্রিভিয়াল? ট্রিভিয়াল শব্দটার বিপরীত ধর্মী ওয়ার্ড কোনটা? ট্রিভিয়াল শব্দের বিপরীত কোনটা? আনইম্পর্টেন্ট, সিগনিফিক্যান্ট, ইনকনসিকুয়েন্সিয়াল এন্ড ইনসিগনিফিক্যান্ট কোনটা? নট মোর দ্যান 30 সেকেন্ডস। বেশি চিন্তা করো না, বেশি সময় নিও না ভাইয়া। উত্তর হবে ইয়াস, উত্তর হবে সিগনিফিক্যান্ট। দেখো ইয়াস, ট্রিভিয়াল মানে অগুরুত্বপূর্ণ, মানে নগণ্য, গুরুত্বহীন। তাহলে সিনোনিম হলো আনইম্পর্টেন্ট, ইনসিগনিফিক্যান্ট। তাহলে এখানে আমাদের বলছে ট্রিভিয়াল নগণ্য, এই শব্দের অ্যান্টোনিম কোনটা? অ্যান্টোনিম সিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ। নেক্সট, বিকজ হি ওয়াজ ড্যাশ হি কুড নট সাকসিড। চিন্তা করতে হবে, এখানে গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ আছে, তার চেয়ে বেশি অর্থের বিষয় আছে। তুমি বাক্য বুঝে পড়ার অভ্যাস থাকলে খুব সহজেই পারছো আমি জানি। 30 সেকেন্ডের বেশি নিও না। উত্তর হবে ইয়াস, উত্তর হবে ভাইয়া সি নাম্বার। কি বলছে? বিকজ মানে কারণ। বিকজ মানে কি? কারণ। আমরা জানি বিকজ একটা কনজাংশন, তারপর সেন্টেন্স থাকতে হয়, আর বিকজ অফ অর্থ কারণে, তারপর সেন্টেন্স থাকে না, বরং
ফ্রেজ থাকে। তাহলে আসো বিকজ কারণ, তো আমি বলি বিকজ শব্দ যদি কখনো বাক্যের শুরুতে পাও ভাইয়া, তাহলে অর্থ বোঝার জন্য বা বাক্যটা মিলানোর জন্য কারণ ধরবা না, অর্থ ধরবা যেহেতু। বিকজ যেহেতু হি ওয়াজ ড্যাশ, বিকজ যদি বাক্যের শুরুতে বসে বা বিকজ অফ বাক্যের শুরুতে বসে, বাক্যের মাঝে একটা কমা লিখতে হয়, বাক্যটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। বিকজ যেহেতু হি ওয়াজ ড্যাশ, সে ছিল, হি কুড নট সাকসিড, সে মানে সফল হইতে পারে নাই। তার মানে যেহেতু সে সফল হইতে পারে নাই, তার মানে কি সে সফল হইতে পারে নাই কোন কারণে? সে শক্ত আছিল, ফাস্ট আছিল, ক্লেভার আছিল, নাকি লেজি আছিল? লেজি থাকলে সফল হওয়া যাবে না ভাইয়া। কোনো লেজি মানুষের সফল হয় না, পরিশ্রমী মানুষ সফল হয় টুডে অর টুমোরো ইনশাআল্লাহ। ফলে উত্তর হবে ভাইয়া বিকজ হি ওয়াজ লেজি, যেহেতু সে ছিল লেজি, হি কুড নট সাকসিড, সে সফল হতে পারে নাই। এখান থেকে পরীক্ষায় ভিন্ন অ্যাঙ্গেলেও প্রশ্ন আসতে পারে, কি সেটা খেয়াল করে ভাইয়া। উভয় পাশে পাস্ট টেন্স আছে, কিন্তু পাস্ট টেন্স আছে, তোমাদের যে কোনো একটা ব্ল্যাঙ্ক পুরো দিয়ে দিতে পারে। ধরো বিকজ হি ওয়াজ লেজি কমা তারপর বাকি পার্টটা দিয়ে দিতে পারে। পাশাপাশি এটাও খেয়াল করো, সাকসিড শব্দটা ভার্ব, নাউন হলো সাকসেস। নেক্সট আমি সামনে চলে যাই। Nowadays a large number of adolescent girls are pulled out of school in Bangladesh. এটা টেক্সট বুকের সেন্টেন্স। হোয়াট ডাজ দ্য ফ্রেজ পুল আউট? এই পুল আউট এই ফ্রেজটার মানে কি? বাক্যটা রিডিং পড়ার অভ্যাস থাকলে বা পড়ে থাকলে সহজেই পারবা। Nowadays আজকাল a large number of adolescent girls, প্রাপ্তবয়স্ক মেয়েরা, আর পুলড আউট অফ স্কুল ইন বাংলাদেশ, বাংলাদেশের প্রাপ্তবয়স্ক অনেক মেয়েরা আজকাল কি হয়ে যাচ্ছে? স্কুল থেকে ঝরে পড়ছে, আমরা এমনটা পড়ে থাকি। তাহলে পুলড আউট শব্দটার অর্থ কি নিবা? এক্সপেল, কিপ আপ, কন্টিনিউ নাকি কুইট? চিন্তা করো ভাইয়া, বেশি সময় নিও না। ইয়াস, উত্তর হবে আমাদের কুইট। কুইট মানে কি? ওই যে ঝরে পড়া, ত্যাগ করা, স্কুল ত্যাগ করেছে, মানে স্কুল ত্যাগ করে ফেলে অ্যাডোলেসেন্ট অনেক মেয়েরা আজকাল বাংলাদেশে। এক্সপেল মানে তো জানোই, কিপ আপ মানেও কন্টিনিউ করা, কন্টিনিউ মানে তো কন্টিনিউ করা লিখে আছে। কুইট শব্দের সাথে আরো কয়েকটা ওয়ার্ড আছে, খেয়াল রাখতে পারো, কাজে দিতে পারে। কুইট মানে তো কুইট, পদত্যাগ করা, কোনো কিছু ছেড়ে দেওয়া, গিভ আপ যেটাকে আমরা বলি। তারপর আরেকটা ওয়ার্ড আছে কোয়াইট, দেখো ভাইয়া QUIET, কোয়াইট মানে শান্ত। আর একটা শব্দ আছে QUIT, কোয়াইট মানে সম্পূর্ণ। তাহলে কুইট মানে ত্যাগ করা, ছেড়ে দেওয়া, পদত্যাগ করা, হ্যাঁ। আর কোয়াইট মানে শান্ত, আর কোয়াইট মানে সম্পূর্ণ। নেক্সট, হু রেসপেক্টিভলি দ্য পোয়েট এন্ড দ্য ট্রান্সলেটর অফ দ্য প্যারটস টেল। তোমাদের টেক্সট বুকের এই প্যারটস টেল এর লেখককে, কবিকে এবং ট্রান্সলেটরকে, টেক্সট বুকের ইনফরমেশন। ফলে টেক্সট বুকের যত গল্প কবিতা আছে এগুলোর ব্যাপারে তোমার স্বচ্ছ ধারণা থাকতে হবে। এখান থেকে প্রশ্ন অবশ্যই পাবা, বিশেষ করে গল্প কবিতার আগে দিয়ে বা গল্প কবিতার ব্যাপারে যে ইনফরমেশন গুলো আছে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। কবিতার যিনি লেখক মানে কবি, ওনার নাম, ওনার দেশের বাড়ি, ওনার ব্যাপারে যে তথ্যগুলো আছে এগুলো একটু ভালো করে পড়ে রাখতে হবে। এগুলো তোমাকে লিটারেচার মোডে হেল্প করবে, ডিউতে পাশাপাশি অন্য জায়গায়। উত্তর নিশ্চয় পেরেছো ভাইয়া? উত্তর হবে আমাদের এখানে, আমার বোঝানোর কিছু নাই। প্যারটস টেল এটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটার অনুবাদ করেছেন হলো কাইসার হক। তাহলে প্যারটস টেল লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং অনুবাদ করেছেন হলো কাইসার হক। নেক্সট, হি ডাজ নট লাইক রক মিউজিক, সে রক মিউজিক পছন্দ করে না। এন্ড ড্যাশ, চিন্তা করো নিজে। কেউ বললো না স্যার টপিক বলে দেন। ভাই, মূল পরীক্ষা তোমার টপিক বলে দিবে না, তুমি নিজে বুঝতে হবে এটা কোন টপিক থেকে আসছে। ইয়াস ভাইয়া, উত্তর হবে এখানে এটা অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট টপিকটা নিশ্চয়ই তোমরা ভালো করে পড়েছো। ডিউর বিউর এটা একাধিকবার প্রশ্ন এসেছে। হি ডাজ নট লাইক রক মিউজিক, সে রক মিউজিক পছন্দ করে না। ড্যাশ আই মানে আমিও করি না। সে রক মিউজিক পছন্দ করে না, আমিও করি না। আমরা নেগেটিভ এগ্রিমেন্ট যখন করি তখন আমরা কি দিয়ে কাজ করি? নেইদার দিয়ে কাজ যদি করি, আইদার দিয়েও আমরা প্রশ্নটা সমাধান করতে পারি, তবে আইদার যুক্ত পার্টটা নেগেটিভ হইতে হবে। আর নেইদার দিয়ে যদি করি, কারণ নেইদার নিজেই নেগেটিভ, তাই না? ফলে দেখো, ডোন্ট টু লিখ দিয়ে করবো না, আমরা টু দিয়ে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট করি, অলসো দিয়ে করতে পারছি না, নর আই লিখা যায় না। উত্তর হবে নিশ্চয়ই নেইদার ডু আই। হি ডাজ নট লাইক রক মিউজিক, সে রক মিউজিক পছন্দ করে না। নেইদার ডু আই, আমিও করি না। নেক্সট, হোয়াট ইজ দ্য মিনিং অফ স্কিনটিলেট এই শব্দটার মানে কি? খুব ভালো একটা ওয়ার্ড, স্কিনটিলেট। হোয়াট ইজ দ্য মিনিং অফ স্কিনটিলেট মানে কি? শব্দটা ভার্ব, স্কিনটিলেট। স্পেলিং আকারে তোমাদের কাজে দিতে পারে ভাইয়া, SCINTILLATE, স্কিনটিলেট। SCINTILLAT, স্কিনটিলেট মানে হলো টু স্পার্কল। স্কিনটিলেট মানে হলো টু স্পার্কল,
অর শাইন ব্রাইটলি, খুব করে আলো দেওয়া। স্কিনটিলেট শব্দের মানে কি ভাইয়া? খুব করে আলো দেওয়া, জল জল করা, যেটাকে আমরা বলি। ওকে, হোয়াট ইজ দ্য মিনিং অফ স্কিনটিলেট? টু স্পার্কল অর শাইন ব্রাইটলি। নেক্সট, 30 সেকেন্ডের বেশি সময় নিতে পারবা না ভাইয়া। The indirect form of the sentence Mithila said to her mother, I will go to bed now. এটা একটা ডাইরেক্ট সেন্টেন্স আছে, এটা ইনডিরেক্ট বানাও। নারেশন তোমরা আজীবন পড়ে এসছো এসএসসি এইচএসসি লেভেলে, সবাই পেরে যাবা নিশ্চয়ই। 30 সেকেন্ডের বেশি সময় নিও না। উত্তর হবে ইয়েস, উত্তর হবে সি নাম্বার। দেখো বলছে মিথিলা সেড টু হার মাদার, মিথিলা তার মারে বলছে, কি বলছে? আই উইল গো টু বেড নাও, এখন ঘুমাইতে যাব। এখন দেখো এটা যেহেতু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ফলে আমরা নরমাল টাইপের বাক্যই করব, দ্যাট কানেক্টরটা ইউজ করব। সেড টু হার মাদার, আমরা সেড টু টারে আমরা টোল্ড দিয়ে চেঞ্জ করতে পারি কিনা দেখো তো। টোল্ড হার মাদার লাগবে, টোল্ড হার মাদার, টোল্ড হার মাদার, টোল্ড হার মাদার, টোল্ড হার মাদার, সব আছে ঠিকঠাক, দ্যাট আছে সব জায়গায়। তারপর আমরা সাবজেক্ট যেহেতু ফার্স্ট পারসন আছে, আমরা জানি ফার্স্ট পারসন যদি হয় তাহলে কি দিয়ে আমরা চেঞ্জ করি জানো? ফার্স্ট পারসন আমাদের রিপোর্টেড সেন্টেন্সে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে আমরা সাবজেক্ট দিয়ে চেঞ্জ করি, তাই না? তাহলে ফার্স্ট পারসন যেহেতু, তাহলে মিথিলা, তাহলে মিথিলার পরিবর্তে আমরা সেই লিখবো। সব জায়গায় সেই লিখাও আছে না, সব জায়গায় নাই, বি নাম্বারে নাই, বাকি জায়গায় সেই লেখা আছে। এন্ড দেন আমরা দেখছি এখানে সেড ভার্বটা, রিপোর্টিং ভার্বটা যদি ভাইয়া পাস্ট টেন্সে হয়, আমরা জানি রিপোর্টেড স্পিচ যদি কোনো কারণে সায়েন্টিফিক ট্রুথ না হয়, সায়েন্টিফিক ট্রুথ না হয় যদি নরমাল সেন্টেন্স হয় এবং রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হয়, তখন আমরা রিপোর্টেড স্পিচের টেন্স পাল্টাইতে হয়। প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স লিখতে হয়, আমরা টেন্স চেঞ্জ করি। তাহলে উইলটার আমরা উড বানাবো। দেখো ভাইয়া উড আছে কোন জায়গায়? উড আছে এখানে, উড আছে এখানে, উড আছে এখানে, তার মানে উড আছে এখানে। দেখো দুই জায়গায় উত্তর হতে পারে, গো টু বেড, ঠিক আছে। এখানে নাও আছে ভাইয়া, আমরা জানি নাও থাকলে দেন লিখতে হয়, ফলে উত্তর হচ্ছে সি, ডি নাম্বার। কিন্তু ওই নাও লেখা আছে। তাহলে আমরা এখানে কি বুঝলাম ভাইয়া? সেট যেহেতু পাস্ট টেন্সে আছে, ফলে রিপোর্টেড স্পিচের টেন্স পাল্টাইতে হবে। উইলের জায়গায় উড লিখলাম, নাও থাকলে দেন লিখলাম, ফলে উত্তর সি। সবার নিশ্চয়ই এটা হয়েছে, হওয়া উচিত। নারেশন খুব ইজি জিনিস। নেক্সট 14, ওয়ান অফ দ্য ড্যাশ অফ গ্লোবালাইজেশন ইজ কালচারাল ড্যাশ, দুটা করে ব্ল্যাঙ্ক রেখেছি, চিন্তা করো। এই মডেল টেস্টটা কিন্তু, স্পেশাল টেস্টটা কিন্তু তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও, শেয়ার করে দাও, রিঅ্যাকশন দিও ভাই। 30 সেকেন্ডের বেশি সময় নিও না ভাইয়া। ইয়াস, উত্তর হবে আমাদের ডি নাম্বার। দেখো ওয়ান অফ দা, তোমরা ওয়ান অফ এর এই সূত্রটা ভাইয়া পারো, এটা দিয়ে পরীক্ষার প্রশ্ন নিশ্চয়ই পাবা। কোথায় পাবা জানি না, তোমাদের ইউনিটে পেয়ে যেতে পারো। ওয়ান অফ এর পর নাউনটা প্লুরাল, এটা প্রতি বছরই আসে। ওয়ান অফ এর পর নাউন প্লুরাল, ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে আমরা দেখি ওয়ান অফ দা, এবং আমরা এটা জানি এই যে এফেক্ট যে শব্দটা, এফেক্ট শব্দটা কিন্তু ভাইয়া ভার্ব। এ দিয়ে হলে ভার্ব হয়, আর ই দিয়ে হলে কি হয়? নাউন হয়। এ দিয়ে ভার্ব, ই দিয়ে নাউন। তাহলে আমরা ওয়ান অফ দা এফেক্টস লিখে আছে, সি নাম্বার বাদ দিয়ে দিলাম, শেষ। রইল এ বি ডি। ওয়ান অফ দা, ওয়ান অফ এর পরে নাউনটা লাগবে প্লুরাল, প্লুরাল নাউন, এবং নাউন লাগবে ইফেক্ট। তাহলে ইফেক্ট শব্দটা তো ভাইয়া সিঙ্গুলার আকারে লেখা আছে, সিঙ্গুলার আকারে লেখা আছে, ফলে উত্তর নিয়ে আর টেনশন করতেই হচ্ছে না। দেখো আমাদের ব্ল্যাঙ্ক দুইটা আছে ঠিক, বাট আমি প্রথম ব্ল্যাঙ্ক দিয়ে কিন্তু সেকেন্ডটা পেয়ে গেছি, কারণ সেকেন্ডটা যাইতে হলে প্রথমটা ঠিক হইতে হবে আমার। তাহলে ওয়ান অফ দা ইফেক্টস মানে অনেকগুলো নেগেটিভ প্রভাবের, গ্লোবালাইজেশনের অনেকগুলো নেগেটিভ প্রভাবের একটা হলো ইজ কালচারাল অ্যাসল্ট, কালচারাল অ্যাসল্ট। 15 নম্বর প্রশ্ন, ইফ আই ওয়ার ইউ, I dash a new car instead of struggling with this old one, কি হবে চিন্তা করো। কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসা প্রশ্ন, সবাই খুব সহজেই পারবা জানি ভাইয়া। ইফ দিয়ে বাক্যটা শুরু হয়েছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, উত্তর কি? 30 সেকেন্ডের বেশি সময় নিও না ভাইয়া। ইয়েস, আমাদের উত্তর হবে ইয়েস, উত্তর হবে আমাদের ডি নাম্বারটা। কেন? দেখো আমরা জানি ইফ যুক্ত অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে অসংখ্যবার এই টাইপের প্রশ্ন আসছে। ইফ আই ওয়ার ইউ মানে আমি যদি তোমার জায়গায় হইতাম, তাহলে পাস্ট কন্ডিশনাল, এটা মানে সেকেন্ড কন্ডিশনাল, তাই না ভাইয়া? সেকেন্ড কন্ডিশনাল, ইফ যুক্ত অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে অন্য পাশে সাবজেক্টের পরে উড কুড মাইট ভার্বের বেসরম লিখবো, তাহলে আছে কেবল একটা জায়গায়, সেটা হলো ডি। ইফ আই ওয়ার ইউ, যদি আমি তোমার জায়গায় হতাম, আই উড বাই, আমি কিনতাম আ নিউ কার, নতুন গাড়ি, ইনস্টেড অফ স্ট্রাগলিং উইথ দিস ওল্ড ওয়ান, এই পুরাতন গাড়িটা নিয়ে স্ট্রাগল করাচ্ছে, আমি নতুন একটা গাড়ি কিনতাম। এই ছিল তোমাদের জন্য আজকের স্পেশাল টেস্ট। কার কয়টা প্রশ্ন কারেক্ট হয়েছে আমার জানাবা। আমার কাছে মনে হয় এই প্রশ্নে যদি কেউ 10+ পায়, সে তার প্রস্তুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বি ইউনিটের জন্য, এ ইউনিটের জন্য মোটামুটি সেফ জোনে আছে। 10+ হলে তুমি সেফ জোনে আছো, এর কম হলে হতাশ হওয়া দরকার নাই,
কারণ তুমি মাথা ঠান্ডা রেখে এতদিন ধরে যা পড়েছিলে এটা রিভিশন দাও, গিভেন ডেতে তুমি ভালো করতে পারবা, মাথা যত ঠান্ডা রাখতে পারো। সবার জন্য শুভকামনা, ভালো থেকো, দোয়ায় রাখিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।